হ্যালো এভরিওয়ান, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা নবম শ্রেণীর যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে পৃষ্ঠটান। যে পৃষ্ঠটান সম্পর্কে আমরা আগে আলোচনাটা করেছি, তো এখানে আজকে আমরা পৃষ্ঠটান সম্পর্কিত কিছু অ্যাডভান্স আলোচনা আমরা করব। যে সমস্ত বিষয়গুলো আমাদের কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবলীকে বোঝার ক্ষেত্রে সুবিধা হবে, সেইগুলোর আমরা ফিজিক্যালি তার এক্সপ্লেনেশনটা করব, সেই সঙ্গে সঙ্গে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনটাও করব। বিষয়টা হচ্ছে কি, স্পর্শ কোণ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, আর একটা হচ্ছে কৈশিকতা। তো এই দুটো গুরুত্বপূর্ণ বিষয়কে এক্সপ্লেন করতে গেলে আমাদের কিন্তু এক্সেস প্রেসার নামক বিষয়টা আমাকে উপস্থাপন করতে হবে। সেই সঙ্গে সঙ্গে আমরা সেই কৈশিকতার সঙ্গে যে বিজ্ঞানী জুরিনের সূত্রটা, যে কত উচ্চতা পর্যন্ত তরলটা যে উঠতে পারে, সেটা হচ্ছে যে কৈশিক নলের যে রন্ধ্রের ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়ে থাকে, সেটাও আমরা আলোচনাটা করব। তো আসি স্পর্শ কোণ এই বিষয়টা নিয়ে আলোচনার প্রসঙ্গে। স্পর্শ কোণ বিষয়টা কি না, যখন কোনো একটা তরলকে কোনো একটা নলের মধ্যে রাখা হয়, তো সেই তরলের মধ্যে যে অণুগুলো থাকে তাদের মধ্যে যে আকর্ষণ বল, তাকে আমরা সংশক্তি বল বলে জানি। আর যে হচ্ছে পদার্থের গ্লাসের মধ্যে রাখা হচ্ছে, বা যদি গ্লাসের মধ্যে রাখা হয়ে থাকে, গ্লাসের যে কণাগুলোর যে সঙ্গে তরলের অণুগুলোর যে আকর্ষণ, সেইটার প্রকৃতির উপর ভিত্তি করে কিন্তু যে তরলটা ওই যে পাত্রে রাখা হচ্ছে তাকে ভিজিয়ে দিতে পারবে কি পারবে না, সেটা আমরা কিন্তু জানতে পারব। তো এক্ষেত্রে যে আমরা সংশক্তি বল আর আসঞ্জন বল, এই দুটো বল সম্পর্কে আমরা জানি। সংশক্তি বল কাকে বলে? তরলের ভেতরে থাকা অণুগুলো নিজেদের মধ্যে যে আকর্ষণ বল, সেটাকে বলা হয় সংশক্তি বল। আর ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, সেটাকে বলা হচ্ছে আসঞ্জন বল। এখন যে এই সংশক্তি বলের তুলনায় যদি আসঞ্জন বলটা বেশি হয়ে যায়, তখন কিন্তু এই কঠিন পদার্থের গায়ের সঙ্গে কিন্তু তরলটা ভিজিয়ে দেয়, যাকে বলতে পারি। অর্থাৎ এই সংশক্তি বল তার থেকে যদি আসঞ্জন বলটা বেশি, সংশক্তি বলটা যদি বেশি হয়, তখন কিন্তু আমরা জানি যে তখন হয়ে থাকে তরলটা কিন্তু সংশক্তি বলটা বেশি হয়ে গেলে তরল কিন্তু পাত্রকে ভেজায় না। আর যদি অপরদিকে আসঞ্জন বল কাকে বলে? এখানে আমরা বলেছিলাম তরল আর তরলের অণুর যে আকর্ষণ। আর আসঞ্জন বল কাকে বলেছিলাম? তরল আর যে পাত্রে রাখা কঠিন পদার্থ, কঠিনের অণুর মধ্যে ধরো আকর্ষণ, সেটা হচ্ছে আসঞ্জন। এখন এক্ষেত্রে সংশক্তি বলের তুলনায় ফার্স্ট সিচুয়েশনে হতে পারে কি, যদি আসঞ্জন বলটা বেশি হয় তখন কিন্তু আসঞ্জন বলটা যদি কম হয়, তখন তরল কিন্তু পাত্রকে ভেজাবে না, পাত্রের গায়ে লেগে থাকবে না, যেমন পারদের ক্ষেত্রে ঘটনাটা ঘটে। অপরপক্ষে যদি আসঞ্জন বলটা সংশক্তি বলের থেকে বেশি হয়, আসঞ্জন বলটা তখন কিন্তু তরল পাত্রকে ভিজিয়ে দেয়। যেমন ক্ষেত্রে জলের ক্ষেত্রে, জলকে কোনো পাত্রে রাখলে সরাসরি দেখি আমরা ভিজিয়ে যায়। তাহলে সেক্ষেত্রে দুটো ঘটনাটা আমরা ঘটতে দেখি। একটা, এই যে দুটো বলের প্রকৃতির উপর ভিত্তি করে ভিজিয়ে দেয় কি ভিজিয়ে দেয় না, এই বিষয়টাকে আমরা স্পষ্ট করে বোঝার জন্য যে ধারণাটা নিয়ে আসবো, সেটা হচ্ছে স্পর্শ কোণ। স্পর্শ কোণের ধারণাটা আমাদের লাগছে কি ক্ষেত্রে, যে কোন ক্ষেত্রে তরলটা পাত্রকে ভিজিয়ে দেবে কিংবা কোন ক্ষেত্রে তরলটা পাত্রকে ভেজাবে না, সেটা জানছে। তো স্পর্শ কোণ কি, যে কোনো তরলের উপরিতল বরাবর একটা যদি স্পর্শক টানা যায়, সেই স্পর্শকটা পাত্রের বা তরলের অভ্যন্তরের দেওয়ালের সঙ্গে যে কোণটা করে, তাকে বলা হচ্ছে স্পর্শ কোণ। এখন স্পর্শ কোণের মানটা যেমন ভাবে সূক্ষ্ম কোণ, এটা যেমন স্থূল কোণ হতে পারে,
যে ক্ষেত্রে তরলটা যে কিছুটা উত্তলাকার তল আকার ধারণ করবে। অপর পক্ষে যে ক্ষেত্রে তোমরা দেখো যে স্পর্শক তরলের তল বরাবর স্পর্শক অঙ্কন করলে তরলের অভ্যন্তরের দেওয়ালের সঙ্গে সেই স্পর্শকটা যে কোণ করছে এটা হচ্ছে সূক্ষ্ম কোণ, আর এটা হচ্ছে স্থূল কোণ। তাহলে সূক্ষ্ম কোণ যখন উৎপন্ন করে এটাকে ভিজিয়ে দেয়, আর যখন স্থূল কোণ উৎপন্ন করে এই তরলটা কিন্তু ভেজায় না। কে ভেজায় না? তরল পাত্রকে ভেজায় না, আর এক্ষেত্রে তরল পাত্রকে ভিজিয়ে দেয়। তাহলে এক্ষেত্রে আমরা স্পর্শ কোণ কাকে বলে নিশ্চয়ই বলতে পারবো। এর সাহায্যে আমরা কি সুবিধাটা পাচ্ছি, কি জিনিসটাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে এর উপযোগিতাটা বা কি বা উপযোগিতাটা কি, এই স্পর্শ কোণ জানার আমাদের উপযোগিতা কি? উপযোগিতা কি? যে কোন তরল কোন পাত্রকে ভেজাবে কি ভেজাবে না সেই ধারণাটা আমরা এখানে স্পষ্ট হয়ে যেতে পারি এই স্পর্শ কোণের সাহায্যে। তাহলে স্পর্শ কোণ যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে স্পর্শ কোণের উপযোগিতা বলতে কি, এখানে যদি থিটা সূক্ষ্ম কোণ হয়, সূক্ষ্ম কোণ হলে আমরা জানলাম যে পাত্রকে সেটা ভিজিয়ে দেবে, তরল ভিজিয়ে দেয়। আর যদি থিটা স্থূল কোণ হয়, স্থূল কোণ হলে পাত্রকে তরল ভেজায় না, আচ্ছা ভিজিয়ে দেবে না। তো এই হচ্ছে স্পর্শ কোণ সম্পর্কে একটা ধারণা, যেটা কিন্তু অনেক সময় আমাদের বিষয়টা লাগে কাজে। দ্বিতীয় আর একটা বিষয় যেটা আমাদের আলোচনার প্রসঙ্গে আসছে সেটা হচ্ছে কৈশিকতা। তো কৈশিকতা কেস থেকে এসেছে কৈশিক, অর্থাৎ খুব সরু রন্ধ্র, যাকে বলা হচ্ছে কৈশিকতা। খুব সরু রন্ধ্র বিশিষ্ট কোন যে কাঁচের নলেরকে আমরা সাধারণত বলে থাকি কৈশিক নল, অর্থাৎ কেসের মতো সরু ছিদ্রযুক্ত নল। তো এই রকম নলের মধ্য দিয়ে তরলের ক্রিয়া আমাদের জানার জন্য কিন্তু এই বিষয়টা আমাদের স্পষ্ট হতে হবে। বিশেষ করে উদ্ভিদের মূল রোম থেকে পাতার পর্যন্ত যে মূল রস পৌঁছানোর জন্য যে পদ্ধতিতে জাইলেম করার মধ্য দিয়ে পৌঁছে যায় পাতায়, সেই ঘটনাটা কিন্তু প্রকৃতপক্ষে এই কৈশিকতা দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো। তো এই কৈশিকতা দিয়ে আর কৈশিকতার জন্য আর যে ঘটনাটা আমরা দেখতে থাকি ঘটে সেটা কি, যে কোনো হচ্ছে প্রদীপের তেল আছে, সেই তেল থেকে একটা সলতে এখানে দিয়ে রেখেছি, যেখানটায় আমরা যদি জ্বালিয়ে দিই এটা জ্বলছে। তো এই তেলটা কিন্তু এই সরু ছিদ্র দিয়ে যে আমাদের যে সলতেটা দিয়েছি তার মধ্যে যে সরু রন্ধ্র পাচ্ছে, বিভিন্ন আঁশের যে সরু সরু গলিপথ পাচ্ছে, সেইটা দিয়েই কিন্তু তেলের যে অণুগুলো আস্তে 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 অভিকর্ষের বিপরীত দিকে উঠে যাবে, সেই আগুন যেখানে জ্বলছে সেইখানে ধীরে ধীরে আগুনটা জ্বলতে সাহায্য করছে এইভাবে তেলটা। তো কৈশিক ক্রিয়ার সাহায্যে কিন্তু এই ঘটনাটা ঘটে। কিংবা যে আমাদের যে মাটির কলসির জল যেখানে রাখা থাকে, ছোট ছোট ছিদ্র দিয়ে জল কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারে, এবং যার ফলে সেই যে গ্রীষ্মকালে আমরা জানি সেই জলটা যখন বাষ্পীভূত হয় লিনতাপ নিয়ে কিন্তু মাটির জলটা কলসির জলটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এইগুলো কিন্তু ছোট ছোট কৈশিক ক্রিয়া। তো এই কৈশিক ক্রিয়া অর্থাৎ কেশের মতো সরু রন্ধ্র বিশিষ্ট যে সূক্ষ্ম নলের মধ্য দিয়ে তরলের যে অভিকর্ষের বিরুদ্ধে উঠে যাওয়ার ঘটনাটা কি বলা হচ্ছে কৈশিকতা। তো এখন এই কৈশিকতার জন্য যে দুটো বল দায়ী বা যেই বলগুলো প্রকৃতপক্ষে পৃষ্ঠটানের জন্য দায়ী, তাহলে সেইগুলো হচ্ছে সংশক্তি বল, আসঞ্জন বল। এই সমস্ত বলগুলো দায়ী। প্রকৃতপক্ষে এই সংশক্তি আসঞ্জন বল আবার পৃষ্ঠটানকে দিয়ে প্রকাশ করা যায়, পৃষ্ঠটান দিয়েও আমরা প্রকাশ করতে পারি। তাহলে এই কৈশিক নল দিয়ে তরল কতটা উপরে উঠতে পারে, কোন একটা রন্ধ্র, ধরো আর ব্যাসার্ধের একটা রন্ধ্রের কথা বলছি, সেই রন্ধ্র দিয়ে কতটা উচ্চতা পর্যন্ত তরল উঠতে পারে তার একটা সমীকরণ বা যে থিওরি কিন্তু বা ম্যাথমেটিক্যাল ডিডাকশন বিজ্ঞানী করেছিলেন জুরিন, সেইখানে আমরা জানতে পারবো যে উচ্চতাটা যতটা উঠতে পারবে
তার মানটা সম্ভবত একটা ধ্রুবক, অর্থাৎ রন্ধ্রের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। যত সরু রন্ধ্র হবে তত বেশি উচ্চতা পর্যন্ত উঠতে সক্ষম হবে। তো এই যে সূত্রটা, এটাকে আমরা বলে থাকি জুরিনের সূত্র। এই সূত্রতে পৌঁছানোর জন্য আমরা কিছু যে ম্যাথমেটিক্যাল ডিডাকশন আমাদেরকে করতে হবে, কিছু ম্যাথমেটিক্যাল বিষয় আমাকে জানতে হবে। যে বিষয়টা আমাদের জানতে হবে 1 নম্বর, সেটা হচ্ছে এক্সেস প্রেসার। এক্সেস প্রেসার বিষয়টা কি? এক্সেস প্রেসারের যে তার ম্যাথমেটিক্যাল রিলেশনটা কি, যেটা এক্সেস প্রেসারকে আমরা যদি সিম্পলি পি এক্সেস দিয়ে নাম দিই, এখানে আমরা জানবো যে 2s/r এক্সেস প্রেসার। এক্ষেত্রে আর হচ্ছে কোন যে বক্রতলের ব্যাসার্ধের কথা বলা হচ্ছে, সেই বক্রতলের ব্যাসার্ধ। এখন এই এক্সেস প্রেসারের ম্যাথমেটিক্যাল ডিডাকশনে যাওয়ার আগে আমাদের এখানে যে জিনিসটা জানতে হবে যে মুক্ত তল কি জিনিস। এই মুক্ত তলের যে প্রকৃতিগুলো, সাধারণত মুক্ত তলের প্রকৃতি উত্তলাকার হতে পারে, সমতল হতে পারে, উত্তলাকার হতে পারে, অবতলাকার হতে পারে। তো এই যে বিভিন্ন তলের অ্যাক্রসে বা দুপ্রান্তে এক্সেস প্রেসারের রাশিমালা আমরা জানতে যাওয়ার আগে ফার্স্ট আমরা যে এক্সেস প্রেসার বিষয়টাকে নিয়ে একটু আলোচনাটা করছি। এক্সেস প্রেসার যে চাপটা, এক্সট্রা চাপটা কত। একটা যদি সমতল তল হয়ে থাকে, আমরা সরু রন্ধ্রের কথা যদিও বলবো, ছবি আঁকার ক্ষেত্রে আমরা একটু বড় বড় চিত্রটা আঁকবো যাতে করে এখানে স্পষ্ট ধারণাটা আমরা পেতে পারি। তো এক্ষেত্রে দেখো, একটা যখন সমতল তল থাকে, সেই সমতল তলের উপর পৃষ্ঠে এবং নিচের পৃষ্ঠে কিন্তু চাপটা কিন্তু বায়ুর চাপের সঙ্গে সমান। উপরের চাপ যদি বায়ুর চাপের সঙ্গে সমান হয়, জাস্ট যে তলটার নিচের চাপ কিন্তু বায়ুর চাপের সঙ্গে সমান, সেজন্য কিন্তু ওটা ব্যালেন্স হয়ে থাকছে। অপরপক্ষে যদি আমরা একটা বক্রতল নিয়ে থাকি, যে তরলের উপরি তলটা একটু বক্রতল বিশিষ্ট হয়ে থাকছে, এই বক্রতল বিশিষ্ট অবতলাকার বক্রতল হচ্ছে। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে বায়ুর চাপ তো নিচের দিকেই কাজ করছে, কিন্তু এইখানে যে স্পর্শ বরাবর একটা পৃষ্ঠ টান কাজ করে, যে কোনো তরলের পৃষ্ঠ বরাবর একটা টান বল কাজ করে, সেই পৃষ্ঠ টানটাকে আমি যদি আভ্যন্তরীণ দেওয়ালের সঙ্গে থিটা কোণ করেছে ধরে নিই, তাহলে এই পৃষ্ঠ টানের এই স্পর্শ যে দেওয়াল বরাবর মানটা হচ্ছে কিন্তু s cos থিটা। এখন এই s cos থিটা মানটার যে এই তো পৃষ্ঠ যতগুলো নলটা যদি গোলাকার তল বিশিষ্ট হয়ে থাকে, তাহলে সেই পুরো তল বরাবর জুড়ে কাজ করছে, এবং এই বলের একটা প্রতিক্রিয়া বল, নিউটনের সূত্র অনুযায়ী এই দিকের বলটাও s cos থিটা। তাহলে এটা প্রকৃতপক্ষে নিউটনের থার্ড ল থেকে আমরা এটা বলতে পারি, এইখানে একটা প্রতিক্রিয়া বল কাজ করছে। এখন এই প্রতিক্রিয়া বলের এই যে উপাংশটা, এই উপাংশটা কিন্তু যে বায়ুর চাপের, অর্থাৎ এই বলের এই উপাংশটা বায়ুর চাপের বিপরীতে কাজ করছে। তো সেই বক্রতলের পৃষ্ঠের এক্সেস প্রেসারটা একটু কি হবে, যে এটা যদি অবতল, এখানে বায়ুর এই যে পৃষ্ঠের চাপ ছিল কি বায়ুর চাপের সঙ্গে সমান, এই বক্র পৃষ্ঠের যে প্রেসারটা এখানে একটু কম হবে। অর্থাৎ এখানে ইনসাইডের প্রেসার আর আউটসাইডের প্রেসার যদি বলি, এখানে পি ইনসাইডের মানটা বেশি, আউটসাইডের মানটা কম। এই দুটোর ডিফারেন্ট হচ্ছে পি এক্সেস প্রেসার। অর্থাৎ এই উপরের চাপ যেটা হচ্ছে বায়ুর চাপ, সেই বায়ুর চাপের বিরুদ্ধে একটা যে বল কাজ করে যাচ্ছে একক ক্ষেত্রফলের উপর, যেটাকে আমরা স্পর্শ যে একক দৈর্ঘ্যের উপর কাজ করে থাকে, সেই বলটাকে আমরা উপরের দিকে কাজ করে যাচ্ছে, সেটা হচ্ছে এই বলটাকে, এই প্রেসারটাকে কমিয়ে দিচ্ছে। অপরপক্ষে আমরা ঠিক একই রকম ভাবে যদি আমরা একটা অবতল তল না ভেবে একটা উত্তল তলের কথা বলি, এই উত্তল তলেরও ঠিক এই ভেতরের দিকের চাপটা যদি ইনসাইডের আর এটা যদি আউটসাইডের প্রেসার বলি, এই ইনসাইডের প্রেসার কিন্তু যে ইনসাইডের প্রেসার
তুলনায় আউটসাইডের প্রেসার কিন্তু এক্ষেত্রে বেশি হবে। কারণ দেখো এক্ষেত্রে পৃষ্ঠটানটা যেটা এস বরাবর কাজ করছে, যদি এখানে এই যে বাইরের সাইডের কোণের সাপেক্ষে থিটা কোণ করে থাকে, এই দিকের কোণটা হচ্ছে এস, বলটা হচ্ছে এস কস থিটা, নিউটনের তৃতীয় গতি সূত্র অনুযায়ী বলটা হচ্ছে এই দিকে বরাবর করছে কাজ এস কস থিটা। তো এক্ষেত্রে আমরা কোণটা এই কোণটা না ধরে এই কোণ ধরে করলে এখানে সাইনের মান আসতো, সে যাই হোক এটা আমরা এই সাপেক্ষে যদি স্পর্শকোণের সাপেক্ষে এখানে লিখি, তাহলে এটা যদি থিটা ধরি এটা হয়ে যাবে পাই মাইনাস থিটা। তাহলে হচ্ছে এই কোণের সাপেক্ষে যদি এস ইন্টু কস পাই মাইনাস থিটা করি সমান পেয়ে যাব এস কস থিটা, এস কস থিটা। তার বিপরীত লম্ব প্রতিক্রিয়া পাচ্ছি। ঠিক এই রকম বলটা এই দিকে কিন্তু কাজ করছে। তো এক্সট্রা এই যে আউটসাইডের প্রেসারটা এক্ষেত্রে বেশি হবে, ওই দিকে ভেতরের চাপটা এখানে বাইরে ভেতরের চাপটা বেশি হবে দুটো, তাহলে বায়ুর চাপের সঙ্গে তাহলে ইনসাইডের প্রেসারটা বেশি হবে, আউটসাইডের প্রেসারটা এখানে আউটসাইডের প্রেসার ইনসাইডের প্রেসার এখানে বেশি হবে। এক্ষেত্রে ইনসাইডের প্রেসার এক্ষেত্রে আউটসাইডের প্রেসারটা বেশি হবে, যে এক্সেস প্রেসারটা পি আউটসাইড মাইনাস পি ইনসাইড। এখানে চাপটা ভেতরের চাপটা এক্ষেত্রে বেশি, পি আই মাইনাস পিউ। এক্ষেত্রে এক্সেস প্রেসারটা কি হচ্ছে ইনসাইডে তুলনায় আউটসাইডে বেশি, আউটসাইডে মাইনাস ইনসাইডে। তো এই হচ্ছে যে ভিন্ন ভিন্ন তলের উপর ভিত্তি করে এক্সেস প্রেসারটা কি হবে সেই বিষয়টা আমরা জানলাম। এখন আমরা এক্সেস প্রেসারের যে রাশিমালাটাকেও আমরা কিন্তু বের করতে পারি। এক্সেস প্রেসারের রাশিমালাটা আমরা বের করব, সেই রাশিমালাটা যেটা আমরা বলছি 2s/r, এই রকম রিলেশনটা হবে এবং এর সঙ্গে মুক্ত তল জটা থাকবে। এক একটা মুক্ত তলের জন্য এই এক্সেস প্রেসারের মানটা হয় যে 2s/r, এবং এই rটা কি জিনিস বলছিলাম, এই যে তরলের উপরিতল যে বক্রের অংশ, সেই বক্রের যে ব্যাসার্ধের কথা এখানে বলা হচ্ছে, সেই বক্রতলটার যে ব্যাসার্ধের কথা এখানে বলা হচ্ছে সেই আরটা। তো এক্ষেত্রে এই ধরনের যে এক্সেস প্রেসারের ক্যালকুলেশন, তাহলে আমরা ফার্স্ট জানলাম বিভিন্ন প্রকার তলের বিভিন্ন প্রান্তে যে চাপের পার্থক্য থাকে সেটা এক্সেস প্রেসার, এক্সেপ্ট সমতল তল। তো এক্ষেত্রে দেখো এইরকম যে এক্সেস প্রেসার সৃষ্টি হতে গেলে কার্ভযুক্ত, ধরো কোনো একটা জলের ফোঁটার কথা বলছি, বৃত্তাকার জলের ফোঁটা, তাহলে এর অভ্যন্তরের যে চাপ, ইনসাইডের চাপ আর আউটসাইডের চাপের মধ্যে এটা একটা, এর ভেতরের চাপটা বেশি, পি ইনসাইডের মান বেশি হবে আউটসাইডের তুলনায়। তাহলে এই হচ্ছে পি এক্সেস প্রেসার। আবার এইরকম একটা সাবানের ফেনা, যদি জলের ফোঁটা হয়ে থাকে, আর যদি কোনো ঠিক সেইরকম একটা জল তলের মধ্যে একটা বায়ুর বুদবুদ সৃষ্টি হয়েছে, তাহলে জলের মধ্যে সৃষ্টি হওয়া বায়ুর বুদবুদের ক্ষেত্রে এখানেও একটা এক্সেস প্রেসার কাজ করবে সেই রকম একটা তলে। কারণ এখানে একটা মুক্ত তল রয়েছে, বাইরে জল রয়েছে, ভেতরে গ্যাস আছে, মানে গ্যাস থাকা মানে হচ্ছে জানি আমরা একটা মুক্ত তল। তাহলে মুক্ত তল কোথায় না, যে কোনো তরলের তল যদি গ্যাসের সংস্পর্শে থাকছে, সেই যেই দিকটা গ্যাস থাকছে সেই তলটাকে বলা হচ্ছে মুক্ত তল। তাহলে এক্ষেত্রে এই ভেতরের দিকটা হচ্ছে মুক্ত তল। আবার যদি আমরা একটা সাবানের যে ফেনা দিয়ে সৃষ্টি হওয়া একটা বাবুলের কথা বলি, ভেতরে রয়েছে গ্যাস, বাইরেও রয়েছে গ্যাস, এইটাই কেবলমাত্র তরল সাবান আর জলের একটা লেয়ার তরল। তাহলে এই দুদিকে দুটো গ্যাস, মানে এই দিকেও হচ্ছে মুক্ত তল, এই দিকেও রয়েছে একটা মুক্ত তল। তাহলে এক্ষেত্রে এক্সেস প্রেসারের যে রাশিমালাটা আমরা নির্ণয় করে দেখাবো, সেই যে পি এক্সেস, এক্ষেত্রে আমরা পাবো 2s/r, এক্ষেত্রেও পাবো পি এক্সেস 2s/r। কিন্তু এক্ষেত্রে যেহেতু মুক্ততল দুটো রয়েছে, তাহলে দুটো মুক্ততলে দুটো এক্সেস প্রেসার কাজ করবে, এক্ষেত্রে পি এক্সেস প্রেসার আমরা পাবো 4s/r। আরটা হচ্ছে এই যে গোলকাকার যে তলের যে ব্যাসার্ধের কথা বলছি,
এই গোলাকার তলের ব্যাসার্ধ। এই বৃত্তটাকে একটু যদি বড় করে আঁকতাম, এবং এক্ষেত্রে এই যে ব্যাসার্ধটা আর বলছি এইটা। তো এক্ষেত্রে এক্সেস প্রেসারের রাশিমালা হচ্ছে এইটা। এখন এই এক্সেস প্রেসারের রাশিমালা নির্ণয়টা আমরা যদি করতে যাই ম্যাথমেটিক্যালি, এক্সেস প্রেসারের রাশিমালাটা কি হবে? তো আমরা এই শক্তির সংরক্ষণ সূত্র থেকে কিন্তু আমরা এই এক্সেস প্রেসারের রাশিমালাটাও কিন্তু আমরা এখন বের করতে পারি। যেমন কি আমরা জানি, ধরো মনে করছি এই পৃষ্ঠটার আমরা এক্সেস প্রেসার বার করতে যাচ্ছি, যেটা হচ্ছে এক্সেস। তাহলে ওই এক্সেস প্রেসারের সাপেক্ষে মনে করছি তরলের যে ক্ষেত্রফলটা, উপরিতলের ক্ষেত্রফলটা যেটা মান 4πr², সেই ক্ষেত্রফলটার আর একটু বৃদ্ধি করালাম 4πr²। তাহলে এই ক্ষেত্রফল বৃদ্ধির জন্য যে বল ইনটু সরণ, এটা হচ্ছে এক্সেস প্রেসার ইনটু যে ক্ষেত্রফল, এটা হচ্ছে বল, তার সঙ্গে সঙ্গে সরণ ঘটিয়েছি, ডেল্টা আর সরণ ঘটিয়েছি। তাহলে এই কার্যটা আমাকে করতে হয়েছে কার সাপেক্ষে? যে তরলের ক্ষেত্রফল বৃদ্ধির জন্য যে আমরা পৃষ্ঠটানের যে মান পেয়েছি, পৃষ্ঠটান একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য যে কার্য করতে হয়, এখানে এস গুণিতক, যদি পৃষ্ঠটানটাকে আমরা এস বলি, এস গুণিতক ক্ষেত্রফল বৃদ্ধি। ক্ষেত্রফল কত বৃদ্ধি হচ্ছে না 4πr+, স্মল আর প্লাস ধরো ডেল্টা আর বাড়িয়েছি তার হোল স্কয়ার মাইনাস 4πr²। এই যে ক্ষেত্রফলের বৃদ্ধিটা, আর এক্ষেত্রে আমরা যে ধরো এক্সেস প্রেসারের সাপেক্ষে সরণ ঘটিয়েছি পুরো যে তলটার সরণ, সেক্ষেত্রে দুটো ইকুয়েশন থেকে আমরা কিন্তু এক্সেস প্রেসারের রাশিমালাটা বের করতে পারবো। পি এক্সএস ইন্টু 4πr² ইন্টু dr ইকুয়াল টু, এক্ষেত্রে এস টাকে রেখে আউটসাইডে তোমরা এখানটার 4π উভয় পাশ থেকে কমন নিয়ে চলে আসো, 4π টাকে আউট করে দাও, দিয়ে এখানে শুধু r প্লাস r এর হোল স্কয়ার, মানে যদি কাটো r² প্লাস 2r ইন্টু ডেল্টা আর বা dr যাই বলো না কেন, ডেল্টা আর রেখে দেওয়াই ভালো, এখানে যেহেতু ডেল্টা আর রাখাটাই ততটা ক্ষুদ্র, dr ডেল্টা যাই রাখতে পারো, ডেল্টা স্কয়ার 2πr dr প্লাস ডেল্টা আর এর স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের সূত্রে ভাঙছো, তার থেকে r² বিয়োগ, এই r² কেটে যাবে, এটা নিয়ার ইকুয়াল টু 0, কারণ ডেল্টা আর এমনিতেই অত্যন্ত ছোট, তার স্কয়ার যখন করছো এটা আরো ছোট হয়ে যাবে। তো ইকুয়েশনটাকে আর একটু আমি যদি একই লাইনে লিখে ফেলি, তো এসে যাচ্ছে s ইন্টু 4π ইন্টু 2r ডেল্টা আর। তো এখন বোথ সাইড থেকে তোমরা দেখতে পারো যে 4π তোমরা যদি কেটে দাও, 4π 2π আর ডেল্টা আর, তাহলে 4π কেটে দাও, তাহলে এখানে জাস্ট থাকছে পি এক্সএস আর r² থাকছে, এই পাশে একটা r থাকছে, সিম্পল একটা r থাকছে, তাহলে r কেটে দিলে এখানে r থাকছে, এখানে r টা চলে যাচ্ছে, তাহলে থাকছে শুধু তার সঙ্গে ডেল্টা আর। ডেল্টা আর বোথ সাইড থেকে তুমি ক্যান্সেল করে দিতে পারো, ডেল্টা আরটাকে ক্যান্সেল করে দাও, তাহলে 4p ইনটু r সমান তোমরা পেয়ে যাচ্ছ s, 2s বাই এই rটাকে নিচে নামিয়ে দাও। তাহলে এক্সেস প্রেসারের যে রাশিমালাটা আমরা বলছিলাম, শক্তির সংরক্ষণ সূত্র থেকে কিন্তু আমরা এক্সেস প্রেসারের রাশিমালাটা বের করতে পারি। এখন যদি এই এক্সেস প্রেসারটা আমরা এই গ্যাস যুক্ত বাবুলের ক্ষেত্রে আমরা বের করতে চাইতাম, এখানে যেহেতু দুটো যেহেতু মুক্ত তল রয়েছে, এখানে আমাদেরকে নির্ণয় করার ক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্র থেকে নির্ণয় করার সময় কি করতে হতো, তো আমাদেরকে ফার্স্ট টাইমে এখানেই যে পি এক্সএস, এইটার ক্ষেত্রে পি এক্সএস ইন্টু যদি 4πr² ইন্টু ডেল্টা আর করতাম, আর অপর সাইডে পৃষ্ঠটানের সঙ্গে আমরা যখন করতাম 4π ইন্টু r প্লাস ডেল্টা আর এর হোল স্কয়ার মাইনাস 4πr² গুণিতক 2, দুটো তলের ক্ষেত্রে তখন 2 গুণ হতো, তো আলটিমেট আমরা পি এক্সএস পেয়ে যেতাম হচ্ছে 4s/r। তো এই হচ্ছে এক্সেস প্রেসারের রাশিমালা। এই এক্সেস প্রেসারটা আমরা জানি, এই যে প্রেসারটা যদি আরো এই যে গ্যাস বাবলের উপরে আমরা যদি চার্জ দিয়ে দিই, এক্সেস প্রেসারটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে।
ভেতরের যে পৃষ্ঠের এক্সেস প্রেসারটা, কারণ সে বাবলটাকে প্রসারিত করতে সাহায্য করবে, তো এক্সেস প্রেসারকে কিন্তু কমিয়ে দিবে। সে আমরা যখন ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টার নিয়ে যখন আমরা পড়বো, তো সেই ক্ষেত্রে এক্সেস প্রেসার নিয়ে যে ইকুয়েশন বা গণিতগুলো পড়ে সেখানে কিন্তু আমরা তার সলিউশন করব। তো এই এক্সেস প্রেসারকে কাজে লাগিয়ে কি করে আমরা যে জুরিনের সূত্রতে পৌঁছাবো, অর্থাৎ কৈশিক নল বরাবর কত উচ্চতা পর্যন্ত তরল উঠবে তার একটা ইকুয়েশন যদি আমরা ডিরাইভ করতে চাই, তো সেখানে আমরা এক্সেস প্রেসারের রাশিমালাটাকে কাজে লাগাবো। এবং সেক্ষেত্রে আমরা এক্সেস প্রেসারকে কাজে লাগিয়েও ইকুয়েশনটা করতে পারি, কিংবা আমরা সিম্পল যে এক্সেস প্রেসার দিয়েও করতে পারি, কিংবা আমরা এই জুরিনের সূত্রে পৌঁছাতে গেলে আমরা যে পৃষ্ঠ টান দিয়েও পৌঁছাতে পারি। তো আমরা একটা যে সরু কৈশিক নলের কথা বলছি, তো সেই কৈশিক নলটা আমরা ধরে নিচ্ছি যে নলটার ব্যাসার্ধটা একটু ব্যাসার্ধ কিন্তু একটু বড় করে এঁকেছি। তো এক্ষেত্রে কৈশিক নলে জল যদি ওঠে, আমরা তার তলটা উপরিতল অবতল হয়ে থাকে, কিন্তু আমরা জানি পারদের ক্ষেত্রে আমরা সেটা কি হয়ে থাকবে, কোন কৈশিক নল যদি পারদের মধ্যে ডুবিয়ে দিই, এক্ষেত্রে কিন্তু আমরা দেখে থাকি কৈশিক নলের মধ্যে পারদ কিন্তু অবনমিত হয়। তো এই বিষয়টা কিন্তু একটু আমাদের বোঝার দরকার আছে যে কৈশিক নলের ক্ষেত্রে জলটা উপরের দিকে উঠতে শুরু করে, অর্থাৎ লঘু ঘনত্ব যুক্ত তরল কি করবে, উপরের দিকে উঠে, কিন্তু বেশি ঘনত্ব যুক্ত যে তরল সে কিন্তু নিচের দিকে নেমে আসে। তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের পারদ থেকে থাকে, সে কিন্তু কিছুটা তল থেকে নিচের দিকে নেমে আসে, অপরপক্ষে জলটা কিন্তু কিছুটা উপরের দিকে। এক্ষেত্রে আমরা জলের উপরি তলটাকে আমরা সিম্পলি এই যে বক্রতাটা করেছি, এই বক্রের যে ব্যাসার্ধটা আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এ। আমরা কারণ কি রন্ধ্রের ব্যাসার্ধ সেটাকে আমরা আর ধরে নিয়েছি, তো বোঝার সুবিধার্থে আমরা এই হচ্ছে আর, এই হচ্ছে এ। তো এই হচ্ছে বিষয়টা। তো এক্ষেত্রে মনে করছি কৈশিক নল দিয়ে এইচ উচ্চতা পর্যন্ত তরলটা উপরের দিকে উঠে যায়। তো এটা আমরা কৈশিক নলের মধ্য দিয়ে কত উচ্চতা উঠে, আমরা যদি এটা টানের উপর ভিত্তি করে যদি আমরা ক্যালকুলেশনটা করি, এই নল বরাবর যে প্রান্ত বরাবর যে পৃষ্ঠটান কাজ করে, আমরা আগের চিত্রতে দেখিয়েছিলাম, যদি এই কোণটা থিটা হয়ে থাকে পৃষ্ঠটান যদি কাজ করে, তাহলে এই পুরো নলটা তো গোলাকার, পৃষ্ঠটান হচ্ছে একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল, তাহলে তার পরিধি এক্ষেত্রে 2πr, কারণ এই যে রন্ধ্রের যে ব্যাসার্ধ আর যদি হয় তার পরিধি 2πr, এবং একক দৈর্ঘ্যে যে বলটা কাজ করছে s, এবং s cos থিটা উপাংশটা, যদিও এটা তল বরাবর নিচের দিকে কাজ করলেও কি হচ্ছে, নিউটনের গতিসূত্র তৃতীয় থার্ড ল অনুযায়ী ওটা উপরের দিকে কাজ করবে। এই যে বলটার দ্বারা কিন্তু কাজ হবে যে তরলটাকে উপরের দিকে তুলে নিয়ে যেতে পারবে। কত উচ্চতার তরল, এইচ উচ্চতা, এইচ তার সঙ্গে আর গুণ করলে এটা হচ্ছে আয়তন, তার সঙ্গে এইচ আর নয়, এইচ ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ, তার সঙ্গে ঘনত্ব গুণ করলাম, তার সঙ্গে জি গুণ করলাম। তাহলে এই যে বলের সঙ্গে, তাহলে পাই আর স্কোয়ার এইচ রো জি, এই দুটো বলকে সমান করে আমি যদি এই ক্ষেত্রে ইকুয়েশনটাকে এইচ এর আকারে লিখি, এইচ সমান পেয়ে যাচ্ছ, ধরো পাই কেটে দাও, আর স্কোয়ার কাটলে এখানে আর থাকছে, তো এক্ষেত্রে সিম্পল পেয়ে যাচ্ছ এইচ সমান 2s cos থিটা বাই চলে আসবে তোমার যে রো ইন্টু জি ইন্টু আর। তো এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এইচ এর মান আর হচ্ছে 2s cos থিটা বাই রো, এটা একটা কিন্তু ধ্রুবক রাশি। তো এক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে সিম্পল h ইকুয়াল টু k বাই r। তো এই রাশিমালাটা যেটা আমরা জুলিনের সূত্রে বারবার বলছিলাম, h প্রপোর্শনাল টু 1/r, রন্ধ্রের যে ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্কে এটা কিন্তু
জলটা উপরের দিকে উত্থিত হবে। তো এই রাশিমালাটা যেমন আমরা পৃষ্ঠটানকে লাগিয়ে কাজ দিয়ে মানে বের করতে চেষ্টা করলাম এবং বেরও করলাম, সেই সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু আমরা যে এক্সেস প্রেসার দিয়েও কিন্তু আমরা বের করতে পারি, এক্সেস প্রেসারের রাশিমালা দিয়েও আমরা এটাকে বের করতে পারি। সেই এক্সেস প্রেসারের রাশিমালা দিয়ে আমরা যদি দেখি, এক্সেস প্রেসারের ক্ষেত্রে আমরা জানি যে পি এক্সেস, যেটাকে আমরা জানি 2s/r, 2s/ যে রন্ধ্রের ব্যাসার্ধ, যে বক্রতলের ব্যাসার্ধ, এক্ষেত্রে বক্রতলের ব্যাসার্ধ কিন্তু হচ্ছে a হবে, ঠিক বোঝা যাচ্ছে? আমরা রন্ধ্রের ব্যাসার্ধ হচ্ছে, এখন এর সঙ্গে আর এর সম্পর্ক আমরা যদি চেষ্টা করি পেয়ে যাব যে আমরা পেয়ে যাব আর সমান a cos θ, বা অপরপক্ষে আর সমান a সমান পেয়ে যাচ্ছি r/ cos θ কিংবা r sec θ। তাহলে এই এক্সেস প্রেসারের যে রাশিমালাটা পাচ্ছি, এই এক্সেস প্রেসার, সেই এক্সেস প্রেসারের ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি 2s/r sec θ। এই এক্সেস প্রেসার কি করতে পারে, এই এক্সেস প্রেসার আমাদের তুলে রেখেছে এই এইচ উচ্চতার তরলের চাপের সঙ্গে সমান। তাহলে এই পি এক্সেস সমান এইচ রো জি, আমরা যদি সেই ওপরের যে মেনিসকাসটা পাতলা যে অর্ধচন্দ্রাকৃতি অংশের যে ভারটাকে যদি আমরা নেগলেক্ট করি, এই এক্সেস প্রেসারের দরুন কিন্তু এই তরলটা যদি উঠে আসে ধরি, তাহলে এইচ উচ্চতার তরল এইচ রো জি, তাহলে এইটার সঙ্গে আমরা যদি তুলনা করে পেয়ে যাই, তুলনা করে 2s/r sec θ ইকুয়াল টু এইচ রো জি। এইখান থেকে কিন্তু আমরা সিম্পল ভাবে পেয়ে যাব h ইকুয়াল টু 2s sec θ টাকে উপরে নিয়ে চলে যেতে পারি cos θ, 2s cos θ বাই r রো জি। সিমিলার এক্সপ্রেশন আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে যে তরলের যে স্তরটা কত উঁচু পর্যন্ত উঠে থাকবে। তো এই হচ্ছে আজকের আমাদের আলোচনার যে একটু অ্যাডভান্স যে আলোচনাটা আমরা করলাম, যে ক্ষেত্রে আমরা আজকে আলোচনাটা করলাম স্পর্শ কোণ দিয়ে কি করে তরলটা যে পাত্রকে ভেজাবে কিনা, এবং কৈশিকতা যার দরুন কিন্তু রন্ধ্র দিয়ে অনেক উঁচু পর্যন্ত তরল উঠে যেতে পারে, তার রাশিমালা আমরা বের করলাম, যেটা আমরা জুরিনের সূত্র নামে পড়েছিলাম। তো এই সমস্ত এক্সপ্রেশন গুলোকে তোমরা ভালো করে বুঝে পড়বে, যদিও তোমরা নবম শ্রেণীর ক্লাসে কিন্তু এই সমস্ত বিষয়গুলো পাবে না, তোমরা যখন একাদশ শ্রেণীতে ফিজিক্স নিয়ে পড়বে সেক্ষেত্রে বিষয়গুলোকে আরো স্পষ্ট হবে। তো আমরা এই ভিডিওটা করে রাখলাম, যদি তোমাদের প্রয়োজন মনে হয় তোমরা এটা দেখতে পারো।